বোনের জানাজা শেষে এই যে কবরে আমরা যাচ্ছি, এটা বানেশ্বরের কাছে। অদ্ভুত ব্যাপার হলো যে একটু অসুস্থ হলে খেতে যখন পারে না তখন আর্টিফিশিয়ালি খেতে দেওয়া হয়। নাকের ভেতরে পাইপ দিয়ে পেটের ভেতরে যে স্টামাক আছে পাকস্থলী, সেখানে খাবার খাওয়ানো হয়। তার মানে একটা কর্ক দিয়ে দেখা যাবে যে ওর মধ্যে গড়গড় করে খাবার দিয়ে দিল, পেটে চলে গেল। আসলে খাবার খেতে পারছে না, কিন্তু আর্টিফিশিয়ালি তাকে খাবার দেওয়া হচ্ছে, নাকের ভেতরে পাইপ দিয়ে খাইতে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত কোথাও দেখা যায় না যে নাকের ভেতরে পাইপ দিয়ে পাকস্থলীতে খাওয়ালে বাঁচে। অথচ কি ভয়াবহ কষ্ট! বেশিরভাগ ক্ষেত্রে হয়তো অজ্ঞান থাকে না, কিন্তু ভেতরে একটা চোরকে যদি গাছের সাথে বেঁধে নাকে পাইপ ঢুকে খাওয়ানো হয় তাহলে কি পরিমাণ কষ্ট পেতে পারে। তো এটা খুবই মারাত্মক একটা সমস্যা। আমি ডাক্তারদেরই দোষ দিব, আমি যদিও বড় কেউ না, তারপরেও সেটা হলো যে অযথা এই কাজটা করা হয়। এটা ভয়াবহ কষ্টের। একটা স্বাভাবিক শরীরে এইভাবে, যদিও অনেকে রুগী আছে দুর্বল, হয়তো ঘুমায়, জ্ঞান ভালো কাজ করে না, সেক্ষেত্রে হয়তো ব্যথাটা কম লাগতে পারে, সেটা বলা মুশকিল। কিন্তু আমরা ধরেই নিব যে এটা একটা ভয়াবহ কষ্ট, এখান থেকে ফেরাও যায় না। এমন না যে আপাতত 2-1 দিন দিল তারপরে ভালো সুস্থ হলো, এরকম না। কি যে একটা ভয়াবহ অবস্থা। আর সুস্থ যদি হতোই তাহলে কিন্তু ওই খবরটা আমরা পেতাম যে কি কষ্টটা তার হয়েছে। আসলে কিন্তু এটা খুবই মারাত্মক ভয়াবহ একটা জিনিস। আমি আমার পরিবারের আত্মস্বজন নানান জনকে বলে রেখেছি এটা যেন না করা হয়। আমার ক্ষেত্রে বলে রেখেছি যে বিপদ হলে যাতে এই কাজটা না করা হয়। এই যে 2012-13 সালের দিকে যে একটা ইয়াং ছেলে ইন্ডিয়াতে ছাদ থেকে পড়ে গিয়ে ভেজিটেটিভ ইউথানসিয়া বলা হয়। তাহলে ইউথানসিয়া স্টেট বা ভেজিটেটিভ স্টেট, তার মানে মারা যায়নি, শরীর স্বাভাবিক আছে কিন্তু নড়াচড়া করতে পারে না। মাথার মধ্যে যে 3 ধরনের নিউরন আছে তার মধ্যে একটা নিউরন হলো মোটর নিউরন। এই মোটর নিউরনটা যখন কাজ করে না তখন নড়াচড়া করতে পারে না। একটা গাছের মোটর নিউরন থাকে না, যে জীব চলতে পারে না, যে গাছগাছালি চলতে পারে না, তাদের এই মোটর নিউরন থাকে না। কিন্তু মানুষের মধ্যে 3 ধরনের নিউরনের মধ্যে এই নিউরনটা যখন নষ্ট হয় তখন কিন্তু মুভমেন্ট থাকে না, চলাফেরা নড়াচড়া করতে পারে না, কিন্তু শরীরের সব কিছু স্বাভাবিক থাকে। তাহলে 2013 সালে ছাদ থেকে পড়ে আহত হয়ে সে যে ভেজিটেটিভ স্টেট বা ইউথানসিয়া স্টেটে চলে গেছে, সেই 23 বছরের মতো সেই বয়সী ছেলেকে এই ভেন্টিলেটরটার মানে হলো লাইফ সাপোর্ট, নাকের ভেতর দিয়ে পাইপ দিয়ে তাকে খাওয়ানো হতো। কি ভয়াবহ! খুবই ধরে নেওয়া যায় যে সে স্বাভাবিক, কিন্তু শুধু নড়াচড়া করতে পারে না। তাহলে দিনের পর দিন এই পাইপ থাকলো পেটের ভেতরে, নাক দিয়ে ঢোকানো, খাবার কর্ক দিয়ে গলগল করে নামিয়ে দিল, এইভাবে বাঁচিয়ে রাখা। এটা তো ধর্মীয় ভাবে আমি জানি না, কারণ খেতেই পারছে না। আল্লাহ তাকে খেতে খাওয়ার ক্ষমতাই হরণ করেছে। এখানে কেন মেডিকেল সায়েন্সে এইভাবে আপত্তিকর ভাবে দেওয়া হয়? দিনের পর দিন রোগী পাই, শুনি, খুব কষ্ট হয় যে কেন যে লাইফ সাপোর্ট দেয়। আর আমি যে মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করি সেটা হলো হিপোক্রেটিস হেলথ সায়েন্স। 2500 বছর আগে হিপোক্রেটিস বলে গেছেন যে খাবারই আপনার ওষুধ, যা আপনি তা হচ্ছে আপনার খাবারের ফল। তার মানে আপনার খাবারকে ওষুধ বানাতে হবে। আর সেটাকে গবেষণা করে এখন লাইফস্টাইল যে মেডিকেল সায়েন্স সেটা তৈরি হয়েছে। বিশ্বের 10টা সেরা ডাক্তারের ভিডিও দেখি, কমেন্ট করি, এক ধরনের কাজ করি বলা যায়, নানানভাবে গবেষণা করি। তাতে বলা হচ্ছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং হলো খুবই ভালো। 1 সপ্তাহ একজন পানি খেয়েও থাকতে পারে, লাল চা, তারপরে গ্রিন টি, তারপরে কফি, যদি দুধ চিনি না দেওয়া হয়, এরকম ভাবে যদি কোনো চিনিযুক্ত খাবার, কার্বোহাইড্রেট না খাইয়ে 7 দিন রাখা যেতে পারে, 3 দিন রাখা যেতে পারে। 3 দিনকে খুবই স্ট্যান্ডার্ড ধরা হয়। আমি তো 8 বছর হলে চেষ্টা করি 15-20 ঘন্টা না খেয়ে থাকতে।
তাতে কি একটা বড় ডাক্তার আছেন, উনি বলছেন 20 ঘন্টার বেশি না খেয়ে থাকলে লাভ হবে না, এরকম কথা বলেছেন। তবে বিশ্বের সেরা বেশ কিছু ডক্টর আছেন, তারা বলছেন যে 3 দিন না খেয়ে থাকবেন, প্রয়োজনে 7 দিন। আচ্ছা, ভালো কথা, আপনি 20 ঘন্টায় না খেয়ে থাকতে পারেন। তাহলে একটা রোগী অ্যাক্সিডেন্ট হলো বা কোনো অসুস্থতার কারণে খেতে পারছে না, অজ্ঞান হয়ে আছে, তাহলে তাকে তো অন্তত 3 দিন রাখা যায়, 72 ঘন্টা। তারপরে বাঁচে মরে অবস্থা বুঝে সেটা কাজ করা যায়। আর কেন লাইফ সাপোর্ট, কেন নাক দিয়ে খাবার দিতে হবে, এটা একেবারে ঠিক না। আমি বারবার বলেছি যে আমার কোনো সমস্যা হলে যেন এটা কোনোভাবেই ডাক্তারকে দিয়ে এটা দেওয়া না হয়। মারা তো যেতেই পারে মানুষ, আর এটা দেওয়ার পরে তো কেউ বাঁচে না। এটা নিয়ে অযথা এত কষ্ট দেওয়ার মানে হয় না। তাই আপা মারা গেলেন, তার স্ট্রোক করেছিল, এখন যেহেতু খেতে পারছে না, অজ্ঞান বেশি থাকে, যে কারণে তাকে পাইপ ঢুকিয়ে খাওয়ানো হলো। ভাগনা বাবুকে বললাম স্বপনের যেদিন ইফতারি ছিল যে অযথা, এটা তো লাভ নাই। বাবু নিজেও বললো যে মা তো বাঁচবে না, অযথা তাকে এইভাবে কষ্ট। তারপরে সেকেন্দার ভাইয়ের বোন আছে, চাঁদনি বলে, তাকে হসপিটালে গিয়ে ওর ছেলেকে বললাম যে এভাবে কষ্ট দেওয়ার মানে হয় না। তারপরে বাবলা ভাইয়ের যে ছোট ভাই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েছিল, দরজা ভেঙে হসপিটালে নিল, 3 দিন মতো বাঁচলো, কিন্তু ওই পাইপ দিয়ে রাখা। কেন দরকার কি? 7 দিন তো এমনি না খেয়ে রাখা যায়, 3 দিন তো না খেয়ে রাখা যায়, সেটাই শরীরের জন্য ভালো। এটা তো সেরেও যেতে পারে, কিন্তু 2-5 ঘন্টা না খেলে ওই স্যালাইন তো দিবেই, আবার নাক দিয়ে পাইপ দিয়ে খাওয়াবে। এটা একেবারেই আমার কাছে মনে হয় যে অন্যায়, এটা হতে পারে না, এটা হওয়া উচিত না। আর যদি ফিরে আসতো, মারা না যেত, তাহলে তো একটা কথা ছিল, সে তো হয় না। এমন কোন রুগী কি আপনি দেখেছেন যে নাকি খাবার দিয়ে বেঁচে গেল, তারপরে বলল যে আমি খুব কষ্ট পেতাম বা কিছু? এই যে প্রফেসর, যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রফেসর মঞ্জুরুল ইসলাম স্যার, উনি একবার লাইফ সাপোর্ট দিয়ে খুলে ফেলা হলো, তারপরে তো আবার তো লাইফ সাপোর্ট দিতে হলো, মারা গেল। এটা আসলে খুব মিনিংলেস। যাই হোক, এই বানেশ্বরে এটা হলো এদের নিজস্ব সবার সমাজের একটা গোরস্থান করেছে। সেই গোরস্থানটা এই যে মাদ্রাসা এখানে আছে, এখানে এই জানাজাটা হলো। তারপরে আমরা হেঁটে অনেক দূরে একটা নিচু একটা জমি, সেই জমিটা এখনো মাটি বেশি তোলা হয় না, তো সামনে তুলবো। ওখানে একটা কবর দিয়েছে দেখলাম, আর বোনের কবর, এই যে মরিয়ম আপা যে বুবু, তার কবর এখানে দেওয়া হলো।